জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী মামুনকে দেয়া হল 5 বছরের কারাদণ্ড। রাজধানীতে ব্যাপক নিরাপত্তা, বিভিন্ন জায়গায় উৎসুক জনতার ভিড়। ধানমন্ডি 32-এ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘাত। গতানুগতিক নয়, এবারে দেশ রক্ষার নির্বাচন, পূর্ণতা পাবে গণ অভ্যুত্থান, বলেছেন প্রধান উপদেষ্টা। চাইলেন ডিসিদের শতভাগ সততা ও নিরপেক্ষতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলার রায়। রায়ে বলা হয়, শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুর 12টা 40 দিকে 6 অধ্যায়ে 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। 2 ঘণ্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর 2টা 50 শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই হত্যা মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। জুলাই হত্যাকাণ্ড মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায়ের বিষয়ে এক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই রায় তেমনই একটি উদাহরণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং একনায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয়, তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। রাজধানীর ধানমন্ডি 32-এ ছাত্র জনতার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 32 নম্বর অভিমুখে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এর আগে দুপুর 12টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল ও বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এর দিকে রওনা দেন ছাত্র জনতা। এ সময় তারা শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে ধানমন্ডি 32 নম্বরে পৌঁছলে 2টি বুলডোজার আটকে দেয় সেনাবাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠি পেটা করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। ব্যানার পোস্টার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় জড়ো হয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনরা। জুলাই হত্যাযজ্ঞে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন সকাল থেকে ব্যানার পোস্টার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনরা। কারো হাতে ব্যানার, কারো হাতে পোস্টার। এই রায়ে শহীদ পরিবার এবং জনগণের প্রত্যাশায় অগ্রাধিকার পাবে বলছেন তারা।
দর্শক, ধানমন্ডির 32 নম্বরে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল। সরাসরি কথা বলবো তার সাথে। শাকিল, ধানমন্ডি 32 নম্বরে ছাত্র জনতা কি এখনো অবস্থান করছে কিনা সেখানে, এবং সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সিফাত, আপনি জানেন যে আমি ধানমন্ডি 32-এ অবস্থান করছি এবং এখানে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত একটি পরিবেশ। পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ চলছে। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশকে লক্ষ্য করে, পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। খুবই উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখছি। একটু পরপরই কিন্তু আহত এক একজনকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। একদিকে যেমন শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা দেখছি আহত হচ্ছেন, অপরদিকে কিন্তু এখানে আহত হচ্ছেন সেই বিগত বছর জুলাই অভ্যুত্থানের মতো আসলে এই মুহূর্তে এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। আপনি জানেন যে বেলা 11টার দিকে এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি অংশ তারা দুটি মূলত যেই ভেকু নিয়ে তারা এসেছিলেন, এখানকার এক্সাভেটর নিয়ে তারা এসেছেন এখানে মূলত ভাঙচুর করার জন্য। যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেটি তারা ভাঙচুর করার জন্য এসেছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে সেখানে প্রবেশ করতে দেয়নি। এটিকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয় এবং তখন কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তারপর কিন্তু শিক্ষার্থীরা আরো শক্তি বাড়িয়ে, আরো সংখ্যা বাড়িয়ে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। এখন বিপুল পরিমাণ ছাত্র জনতা এখানে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীরও বিপুল পরিমাণ সদস্য এখানে রয়েছে। আমরা দেখেছি বিজিবি মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর বাড়তি সদস্য এখানে মোতায়েন রয়েছে। একটু আগে র্যাব আনা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে এপিসি গুলো রয়েছে সবগুলো আনা হয়েছে। এখানকার পরিস্থিতি খুবই উত্তপ্ত। আমরা দেখছি থেমে থেমে কিন্তু সংঘর্ষ চলছে। এখানকার যতগুলো রাস্তা রয়েছে, চারদিকে যে 4টি রাস্তা রয়েছে সব রাস্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু প্রতিটি রাস্তার মাথায় রয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন। বিপরীতে কিন্তু আমরা দেখি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে কিন্তু নিবৃত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সংঘর্ষ কিন্তু কমার কোনো পরিস্থিতি আমরা দেখছি না। প্রতি মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন যে একটু পরপরই কিন্তু এখানে সাউন্ড গ্রেনেড। ধন্যবাদ শাকিল, আপনি নিরাপদে থাকবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন গতানুগতিক সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি দেশ রক্ষার নির্বাচন। গণভোট যুক্ত হওয়ায় এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে। জেলা প্রশাসকদের শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচনকে গণ অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এখানে ভুল করার বা গাফিলতির কোনো সুযোগ নেই। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নির্বাচনে জেলা প্রশাসকদের কাজের বিষয়ে প্রস্তুতির তাগিদ দেন। গণভোটের বিষয়ে মানুষকে বোঝানোর পাশাপাশি নির্বাচন বিরোধীদের বিষয়েও সতর্ক করেন প্রধান উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।